আচ্ছা, আজকে তোদেরকে ক্লাসে দুটো জিনিস বলেছিলাম। একটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ। আরেকটা বলেছিলাম হচ্ছে আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন, যেটাকে পোটেনশিয়ালও বলে। এই দুটো ক্লাসে আলোচনা হয়ে গেছিল, ঠিক আছে? তো এখন যেটা হবে বাকি থাকে দুটো। সে দুটো কী কী? একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, আর একটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। এই ইলেকট্রোনেগেটিভিটি সম্বন্ধে একটু বলে দিই। এখানে দেখ, ইলেকট্রোনেগেটিভিটি ব্যাপারটা আগে অনেকবার শুনেছিস, যেটাকে বলে হচ্ছে বাংলায় তড়িৎ ঋণাত্মকতা। যে এই ইলেকট্রোনেগেটিভিটিটা কী না, ইলেকট্রোনেগেটিভিটি কি? ইলেকট্রোনেগেটিভ হচ্ছে টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট শেয়ার্ড পেয়ার ইলেকট্রন ইন এ কোভ্যালেন্ট বন্ড। যে টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন, এইভাবে লিখতে পারি, অথবা ই মাইনাস দিলেও হয়, ইন আ কোভ্যালেন্ট বন্ড। তার মানেটা কি? তার মানে হলো ইলেকট্রোনেগেটিভিটি যেটা, ওটা একটা টেন্ডেন্সি। ইলেকট্রোনেগেটিভিটি এটা হচ্ছে একটা প্রবণতা, এটা হচ্ছে একটা ক্ষমতা, একই ব্যাপার। এই সংজ্ঞা টঙ্গাগুলো একটুখানি বলে তোকে, বই থেকে বা নেট থেকে এই নোট থেকে দেখে নিবি। পরীক্ষায় দিয়ে দেয়, খুব রেয়ার থাকে, বাট দিয়ে দিতে পারে যে ইলেকট্রোনেগেটিভিটির সংজ্ঞা লেখো, ঠিক আছে? আমি জাস্ট রাফলি বলছি ব্যাপারটা কি, ইলেকট্রোনেগেটিভিটিটা কী, তড়িৎ ঋণাত্মকতাটা কী না। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি এটা হলো একটা ক্ষমতা বা এটা একটা প্রবণতা। ক্ষমতাটা কার থাকবে? মনে রাখবি, ক্ষমতাটা থাকবে সেই সমস্ত যৌগের যারা কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ বাংলায় সমযোজী বন্ধনে আবদ্ধ। সবার কিন্তু হয় না এটা। সেই সব যৌগের অণুগুলো, ঠিক আছে, যারা সমযোজী বন্ধনে আবদ্ধ, তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটিটা দেখা যায়। ব্যাপারটা কি একটু খুলে বলি। সাপোজ ধর কোভ্যালেন্ট বন্ডটা হয়তো মনে আছে। কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন কাকে বলে না? যেই বন্ধনটা ইলেকট্রন শেয়ার করে হয়। সাপোজ যদি বলি HCl, না HClটা নিয়ে একটু দেখিয়ে দিই। HCl তো জানিস যে Cl এর শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, আর হাইড্রোজেনের শেষ কক্ষপথে 1টা থাকে। তো কি হয়, হাইড্রোজেনের শেষ কক্ষপথে 1টা, কিন্তু সুস্থিত কখন হবে? যখন আইদার 2টো থাকবে অথবা 1টাও না থাকে। আর ক্লোরিনের ও 1টা চাইবে সবসময়, কারণ 7টা আছে, আরেকটা পেলে 8টা হয়ে যাবে। তখন এই যে দুটো ইলেকট্রন দুজনের মধ্যে শেয়ার হবে। হাইড্রোজেন যদি এই ইলেকট্রনটা নেয়, তাহলে ওর হয়ে যাবে 2টো, ও হয়ে যাবে স্টেবল। আর ক্লোরিন যদি এই ইলেকট্রনটা নেয়, তাহলে ওর হয়ে যাবে 8টা। তাহলে বেসিক্যালি কি হয়, এই মাঝের যে ইলেকট্রন দুটো দুজনে শেয়ার করে। এভাবেই কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি হয়। এই ইলেকট্রন দুটো দু জায়গায় থাকবে, এভাবেই তৈরি হবে আমাদের কি কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। কিন্তু ইলেকট্রোনেগেটিভিটিটা কি? ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে এই H আর Cl দুটোই দেখ নন মেটাল, ঠিক আছে? দুটোই কোভ্যালেন্ট বন্ড করেছে, কিন্তু এই H আর Cl এর মধ্যে Cl এর তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা, সেটা হচ্ছে এই হাইড্রোজেনের থেকে বেশি। তাই এই দুজনে শেয়ার করলেও এই ইলেকট্রনটা যেন কিছুটা, ইলেকট্রনের যে জোড়টা আছে, এই যে দুটো মিলে যে জোড়টা তৈরি হয়েছে, এই জোড়টা কিছুটা হলেও মাঝামাঝি থাকলে এখানে থাকতো, কিন্তু ওরা কিছুটা হলেও ক্লোরিনের দিকে ঘেঁষে যাবে, একটুখানি ক্লোরিনের দিকে ঘেঁষে যাবে। কেন? কারণ ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা সেটা হাইড্রোজেনের থেকে বেশি, ঠিক আছে? তাহলে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কি? ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে একটা টেন্ডেন্সি, একটা ক্ষমতা বা প্রবণতা, যেটা কার হবে? যেটা সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগের অণুগুলোর অ্যাটমের মধ্যে হবে।
ঠিক আছে। আবার কার ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা বেশি, কোথায় আকর্ষণ করে কোথায় রাখবে, নিউক্লিয়াসের কাছে আনবে। এখানে হাইড্রোজেনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রনকে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতা বেশি। তো যার বেশি থাকবে তার দিকে কিন্তু ইলেকট্রন জোটটা কিছুটা এগিয়ে যাবে। এই যে ক্ষমতা, ক্লোরিনের এই যে ক্ষমতা, এটাই কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, মনে রাখবি এই যে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, এটা কিন্তু একটা রিলেটিভ প্রপার্টি। মানে এটা আমি ইন্ডিভিজুয়ালি বলতে পারি না যে এর এত ওর অত। যেমন অ্যাটমিক রেডিয়াস বলতে পারি যে এর এই পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে এত অ্যাংস্ট্রম, কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি এটা একটা রিলেটিভ প্রপার্টি। ঠিক আছে, এটা একটা রিলেটিভ প্রপার্টি, মানে এটা আমরা তুলনা করে বলি যে এর থেকে এর বেশি বা এর থেকে এর কম। এটা আমরা ইন্ডিভিজুয়ালি ইউজ করতে পারি না। যেমন এখানে দেখ বলছি আমরা কি, যেখানে বলতে পারছি যে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের থেকে কম, উল্টো দিক থেকে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে বেশি। যেহেতু বেশি, এর জন্য এই ইলেকট্রন জোড়টা ক্লোরিনের দিকে ঘেঁষে গেছে। তো যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রন জোড় তার দিকে ঘেঁষে যাবে। তা এটার যদি বলি ইউনিটের কথা, এর কিন্তু কোনো ইউনিট নেই এর কারণ একটা রিলেটিভ প্রপার্টি। এটা আমরা তুলনা করে বলি, একের সাথে অপরের তুলনা করে। ঠিক আছে, এটা আমরা ইন্ডিভিজুয়ালি বলতে পারি না, এর জন্য এর কোনো ইউনিট নেই। তাহলে এবার যদি আসি যে ফ্যাক্টরস, যে এই ইলেকট্রোনেগেটিভিটিটা কী কী বিষয়ের ওপর নির্ভর করছে, যে ফ্যাক্টরস অন হুইচ ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ডস, কার ওপর ডিপেন্ড করে। এটা একদম ইজি ব্যাপার। যদি প্রথমে বলি না, প্রথমে হচ্ছে সাইজ অফ অ্যাটম। অ্যাটমের সাইজের ওপর ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে। কীভাবে? ধর এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এই একটা অ্যাটম, এটা নিউক্লিয়াস, ওর কাছে আছে ইলেকট্রন। এখানে একটা বড় একটা অ্যাটম, এখানে নিউক্লিয়াস, এখানে আছে ইলেকট্রন। তো দেখ একটুখানি, এর সাইজটা বেশি বাট এর সাইজটা কম। তাহলে এই ইলেকট্রনটা এই নিউক্লিয়াসের কাছে আছে না? যেহেতু কাছে আছে, তাহলে ওর মানে এই নিউক্লিয়াসের এই ইলেকট্রনের টানার ক্ষমতা, আকর্ষণ ক্ষমতা বেশি হবে। কিন্তু যেহেতু সেল আছে, এর মধ্যে অনেকগুলো কক্ষপথ আছে, কক্ষপথ থাকার দরুন কি এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের থেকে অনেক দূরে রয়েছে। তা দূরে থাকলে ওকে আকর্ষণ করার ক্ষমতাটা কিছুটা হলেও কমে যাবে। তার জন্য সাইজ যার ছোট, তার কিন্তু ইলেকট্রন নেগেটিভিটি অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা বেশি হবে। ঠিক আছে, তাহলে বলতে গেলে আমি বলতে পারি ইলেকট্রোনেগেটিভিটিটা ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ, এটা বলা যায়। সেকেন্ড, কার ওপর ডিপেন্ড করছে না, নিউক্লিয়ার চার্জের ওপর। নিউক্লিয়ার চার্জ কাকে বলে না, নিউক্লিয়ার চার্জ হলো নিউক্লিয়াসের চার্জ। নিউক্লিয়াসে কারা কারা আছে? প্রোটন আর নিউট্রন। তো নিউট্রন তো চার্জহীন, ওর কোনো আধান নেই। তাহলে আধান কার আছে না, আধান হচ্ছে থাকে প্রোটনের। আর প্রোটনেরটা কি? প্রোটনেরটা হলো পজিটিভ অর্থাৎ ধনাত্মক আধান। তাহলে নিউক্লিয়ার চার্জ বেসিক্যালি পজিটিভ চার্জ, যেটা কার জন্য হয়? প্রোটনের জন্য। নিউক্লিয়ার চার্জকে আমরা জেড বা অ্যাটমিক নাম্বার দিয়েও লিখে থাকি অনেক সময়। তো ওর ওপর কেমনভাবে ডিপেন্ড করছে ইলেকট্রোনেগেটিভিটি? দেখ, ধর এখানে একটা নিউক্লিয়াস আছে যার মধ্যে মোটামুটি তিনটে প্রোটন, আর এখানে একটা নিউক্লিয়াস আছে যার মধ্যে মোটামুটি এতগুলো ইলেকট্রন, এতগুলো প্রোটন, সরি। তাহলে বল এখান থেকে দেখ কে কার ক্ষমতা হবে বেশি, এই দুটোর মধ্যে কার বেশি ক্ষমতা ইলেকট্রনকে নিজের কাছে টানার? না, এর কাছে তিনটে আছে প্রোটন, তাহলে ও যত জোরে ওকে টানবে, এখানে তো প্রোটন সংখ্যা বেশি, তাহলে এর টানা ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা এর থেকে বেশি হবে। অর্থাৎ যেখানে নিউক্লিয়ার চার্জ বেশি, ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা তার বেশি, কারণ প্রোটন নিউট্রনকে আকর্ষণ করে, এটাই স্বাভাবিক। তো এখানে দেখ, এখানে তিনজন আছে, তিনজন ওকে যেভাবে টানবে, এর ক্ষেত্রে আছে অনেকগুলো প্রোটন ওকে এর থেকে বেশি জোরে টানতে পারবে, আকর্ষণ করতে পারবে।
তাই আমি বলতে পারি যে ইলেকট্রোনেগেটিভিটিটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু নিউক্লিয়ার চার্জ, মানে যার নিউক্লিয়ার চার্জ যত বেশি তার ইলেকট্রোনেগেটিভিটি ততটা বেশি। ঠিক আছে, আর কার উপর ডিপেন্ড করে? আর ডিপেন্ড করে হচ্ছে চারজন ক্যাটায়নের চার্জের উপর ডিপেন্ড করে। তার মানে কি? এটা একদম ইজি, এক্সাম্পল দিয়ে বললে বুঝে যাবে। যেমন ধর বলছি Fe2+ আর Fe3+, এদের মধ্যে ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা কার বেশি? ওর 3টে ইলেকট্রন নেই, ওর 2টো ইলেকট্রন নেই। তাহলে যখন ও দেখবে আমাকে 3টে ইলেকট্রন নেই, তাহলে ও আগে নিতে চাইবে ইলেকট্রন, তাহলে সে মতো ওর বেশি হবে। যদি অন্যভাবে বলি Mn2+ আর Mn6+, এর মধ্যে ওর 6টা ইলেকট্রন নেই, ওর 2টো ইলেকট্রন নেই, তাহলে কে ইলেকট্রনকে নিজের কাছে বেশি চাইবে? চাইবে হচ্ছে ও। তাহলে সোজা কথায় বলতে পারি যে ইলেকট্রন নেগেটিভিটি এটা ডিরেক্টলি প্রপোর্শন করছে যার ক্যাটায়ন অর্থাৎ যার পজিটিভ চার্জ যত বেশি তার ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা তত বেশি হবে। আরেকটার উপর ডিপেন্ড করে, সেটা কি? সেটা হচ্ছে চার্জ অন অ্যানায়ন। অ্যানায়নের চার্জের উপর ডিপেন্ড করে। কেমনভাবে? একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাবে। ধর বললাম n-1, n-2, n-3, তিনটেই অ্যানায়ন। এর কাছে 3টি ইলেকট্রন বেশি, এর কাছে 2টো ইলেকট্রন বেশি, এর কাছে 1টি ইলেকট্রন বেশি। এবার তুই যদি ইলেকট্রন এর কাছে ধরিস নিয়ে একটা একটা করে, তাহলে কি হবে? ওর কাছে 3টে ইলেকট্রন বেশি, তাহলে ও কি আর ইলেকট্রন নিতে চাইবে? ইলেকট্রনকে বিকর্ষণ করবে, রিপেল করবে। কিন্তু ওর কাছে 2টো আছে, ও যতটা জোরে রিপেল করবে তোকে, যতটা জোরে সরাবে তার থেকে একটু কম জোরে সরাবে। কিন্তু ওর কাছে একটা বেশি, তাই ওর রিপেল করার ক্ষমতাটা বাকিদের থেকে একদম কম। তাহলে তুই দিতে পারবি ককে? ওকে দিতে পারবি ইলেকট্রনটা কিছুটা হলেও, কিন্তু এদেরকে ও এর থেকে বেশি রিপেল করবে। আর ও n-2 থেকেও বেশি রিপেল করবে। বেসিক্যালি ও নিতেই চাইবেই না। একে যদি জোর করেও বা দিয়ে দেওয়াতে পারি, একে নেওয়া যাবেই না একেবারে। ঠিক আছে, অথবা আরেকটা এক্সাম্পল যদি দিই, সাপোজ O- আর O2-, দেখ ভালো করে, O2- 2টো ইলেকট্রন বেশি আছে। তা আমি যদি ইলেকট্রন দেওয়ার চিন্তা ভাবনা করি, তাহলে ও বিকর্ষণ করে দেবে, সরিয়ে দেবে, ও ইলেকট্রন নিতেই চাইবে না। অর্থাৎ ওর ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা প্রায় নেই বললেই চলে। কিন্তু ওরও তো আছে, হ্যাঁ, কিন্তু ওর থেকে কম। বলেছি অলরেডি, এটা একটা কি, এটা আমরা তুলনা করে বলতে পারি, কম্পেয়ার করতে পারি, রিলেটিভ প্রপার্টি। তাই এর ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা এর থেকে বেশি। ঠিক আছে, তাহলে এই 4টি জিনিসের ওপর ডিপেন্ড করছে হচ্ছে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি। আর এই 4টি হয় না, যদি 11-এ যে পড়িস তাহলে দেখবি আরও একটা থাকে, এটাকে বলে হাইব্রিডাইজেশন। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এটা আমাদের নেই বলে আমরা করবো না, এটা একদম আমাদের নেই, আমরা করবো না এই মুহূর্তে। তাহলে এই 5টা জিনিসের ওপর ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করছে। আমি একবার বলে দিচ্ছি আবার শর্টে, যে ইলেকট্রোনেগেটিভিটি কি? ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ইলেকট্রনকে নিজের কেন্দ্রে অর্থাৎ নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতা। যা কারা করতে পারবে? তারাই সেই সব সমস্ত যৌগ করতে পারবে যারা কোভ্যালেন্ট বন্ডে রয়েছে, সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, যেমন HCl। ঠিক আছে, এবার এই ইলেকট্রোনেগেটিভিটি যার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে 1 নম্বর সাইজ অফ অ্যাটমের সাইজ। অ্যাটমের সাইজ যদি ছোট হয়, তাহলে ইলেকট্রনটার কাছাকাছি থাকলে ওর আকর্ষণ করার ক্ষমতা বেশি, তাড়াতাড়ি ওকে টেনে নিতে পারবে। কিন্তু অনেক দূরে আছে, এই দূরে থাকলে নিজের কেন্দ্রের দিকে টানতেও কিছু বাধা বিপত্তি থাকবে, তাই এর বেশি এর কম। যদি বলি নিউক্লিয়ার চার্জে এইটায় কম নিউক্লিয়ার চার্জ আছে, অর্থাৎ কম প্রোটন আছে, পজিটিভ চার্জ কম আছে, এটাতে তার থেকে বেশি আছে। তাই এখানে যদি ইলেকট্রনকে রাখি, ও সঙ্গে সঙ্গে চলে আসবে ওর কাছে। অর্থাৎ নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে, ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা তত বেশি হবে। আর এখানে ক্যাটায়ন অ্যানায়ন একদম সেম, একদম ইজি ব্যাপার। ঠিক আছে, তাহলে এবার যে দেখতে হবে সেটা হচ্ছে আমাদের যে পিরিয়ডিক টেবিলে ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা কার বেশি আর কার কম। ট্রেন্ড অফ ইলেকট্রোনেগেটিভিটি ইন পিরিয়ডিক টেবিল। পরীক্ষায় এখান থেকেই আমাদের কোশ্চেন দেবে। পরীক্ষায় কয়েকটা অ্যাটম দিয়ে দেবে, বলবে এদেরকে
এর ক্রম অনুযায়ী সাজাও পরপর। না পরপর সাজানো মানে আমরা কি করব, সবার প্রথমে হবে দেখাই অ্যালং পিরিয়ড। পিরিয়ড মানে লেফট টু রাইট যেটা, সেটা হচ্ছে অ্যালং পিরিয়ড। ভালো করে যদি দেখিস তাহলে দেখ, সাপোজ আমি যদি সেকেন্ড পিরিয়ডের কথা বলি, না লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন আর নিয়ন, এরা আছে। তুই যত লেফট থেকে রাইটে যাবি তাহলে দেখ তোর প্রোটনের সংখ্যা অর্থাৎ অ্যাটমিক নাম্বার কিন্তু তত বাড়ছে। কেন না, লিথিয়ামের কত, লিথিয়ামের হচ্ছে 2, ওর 3, লিথিয়ামের হচ্ছে 3, ওর 4, ওর 5, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লুরিনের 9 আর নিয়নের 10। তো যত তুই বাদিক থেকে ডান দিকে যাবি তত কিন্তু ইলেকট্রন বলছে তত কিন্তু প্রোটন সংখ্যাটা বাড়বে, অ্যাটমিক নাম্বার অর্থাৎ নিউক্লিয়ার চার্জটা তত কিন্তু বাড়বে। আমি এই আপার সাইনটাতেই বাড়ানো বোঝাচ্ছি। তা যদি নিউক্লিয়ার চার্জ বাড়ে তাহলে এক্ষুনি কি দেখলাম এখানে, যে নিউক্লিয়ার চার্জ বাড়লে কি হচ্ছে না, নিউক্লিয়ার চার্জ যত বাড়ছে তার মানে প্রোটন সংখ্যা বাড়ছে, প্রোটন সংখ্যা যত বেশি বাড়বে ওর ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা তত বেশি বাড়বে। তাহলে নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বা ইএন সেটা কিন্তু আমাদের ততই কী হবে না বাড়বে। এই সেম ঘটনাটা খালি ইলেকট্রোনেগেটিভিটি কেন, বাকি যেগুলো আছে, বাকি আরও দুটো অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি এবং আয়নাইজেশন এনার্জি, দুটোর ক্ষেত্রে কিন্তু সেম ঘটনা হয়, একদম সেম ঘটনা। এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করবো। আপাতত এটা ইলেকট্রোনেগেটিভিটি দেখ, যে যত তুই লেফট থেকে রাইটে যাবি তত কিন্তু ইলেকট্রোনেগেটিভিটিটা বাড়বে। এবার সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে অ্যালং গ্রুপ। আমাদের গ্রুপ অনুযায়ী কি হবে, গ্রুপ অর্থাৎ টপ টু বটম। এই ক্ষেত্রে কি হয় ইলেকট্রোনেগেটিভিটি, দেখ টপ টু বটম যখন তুই ওপর থেকে নিচে যাবি তখন কিন্তু অ্যাটমিকের সাইজ বাড়বে, তত কিন্তু আস্তে আস্তে অ্যাটমের সাইজটা বাড়তে থাকবে। আর অ্যাটমের সাইজ যদি বাড়ে তাহলে এই ইলেকট্রন আকর্ষণ যত তাড়াতাড়ি করবে এই কিন্তু তত তাড়াতাড়ি করতে পারবে না। এখানে এটা বলেছিলাম প্রথম পয়েন্ট, যে এই যত তাড়াতাড়ি ইলেকট্রন টানতে পারবে এই কিন্তু তত তাড়াতাড়ি জানতে পারবে না। তো এই অ্যাটমের সাইজ যদি বাড়ে তাহলে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি কী হবে, ইলেকট্রোনেগেটিভিটিটা কমে যাবে। তাহলে সোজা কথা হচ্ছে, যদি আমরা পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে আমাদের ইএনটা কী হবে, ইএনটা বাড়বে। কিন্তু যদি ওপর থেকে নিচে নামি তাহলে ইএনটা কী হবে, ইএনটা কিন্তু কমবে। ঠিক আছে, এইবারে আমি কয়েকটা লিখছি, একটা ক্রম লিখে দিচ্ছি। ক্রমটা মনে রাখার একদম দরকার নেই, ক্রমটা পরীক্ষায় একদমই দেয় না, একদম মনে রাখার দরকার নেই, একটু দেখে নিই। সাপোজ হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদিকে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। বেশ যথেষ্ট। একজন বিজ্ঞানী ছিলেন আমেরিকান যদি ভুল না হয় বা ঠিক আছে, তার নাম হচ্ছে পলিংস, সায়েন্টিস্টের নাম হচ্ছে পলিং। তো পলিং এই ইলেকট্রোনেগেটিভিটির একটা রিলেটিভলি মান নিয়েছিলেন। উনি ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সেটা কত নিয়েছিল, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটিকে 4 ধরেছিলেন, 4। ঠিক আছে, মনে রাখবি ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু ফ্লুরিনের। কেন, কারণ এই দিক থেকে এদিকে গেলে বাড়ছে আর ওপর থেকে নিচে গেলে কমছে। সো এটা বাড়ছে তো কমছে সব থেকে, তাহলে তো ওপরে কে বোঝা, যা সব থেকে বেশি হবে সেটা হচ্ছে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু একদম সব থেকে বেশি। ঠিক আছে, যদি মনে হয় দাদা ফ্লুরিন তুমি তাহলে নিয়নটা নিলে কেন, নিয়নের ক্ষেত্রে কী হবে না, নিয়নের ক্ষেত্রে একটুখানি সমস্যা হয়ে যায়। তার কারণটা হলো নিয়ন তো হচ্ছে ইনার্ট গ্যাস, যে এর ক্ষেত্রে ব্যাপারটা সমস্যা হয়ে যায়। নিয়ন হচ্ছে ইনার্ট গ্যাস মানে নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ ওর কিন্তু ও রিয়াকশান করতেই চাইবে না, ও কিন্তু স্থিত। তো
ওকে ওর কাছে যদি ইলেকট্রন নিয়ে যাওয়া হয় তাহলে ও কিন্তু সহজে ইলেকট্রন নিতে চাইবে না, কারণ ওর শেষ কক্ষপথে যতগুলো দরকার ততগুলো ইলেকট্রনই বসে আছে। ও কিন্তু সহজে ইলেকট্রন নিতে চাইবে না। তাহলে আমার যেইখানে এটা আমি নিয়নকে বাদ দিয়ে যদি ফ্লুরিন অবধি রাখি তাহলেই বেস্ট হবে। নিয়নকে আমি বাদ দিচ্ছি এখানে, তো এখানে নিয়নকে নিলাম না। তো ফ্লুরিনেরটা সাপোজ ধরলাম 4, ফ্লুরিনের ইলেকট্রনের যদি 4 ধরি তাহলে ওর 3.5, ওর 3, ওর 2.5, ওর 2.0, ওর 1.5, ওর 1। ঠিক আছে, এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো জাস্ট দেখে রাখলেই হবে, একবার বুঝে না তাহলেই হবে। আচ্ছা, হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের কোনো কোনো বইতে 2.1 থাকে, কোনো কোনো বইতে 2.2 থাকে। সোডিয়ামের 0.9, পটাশিয়ামের 0.8, রুবিডিয়ামের 0.8। ঠিক আছে, এদিকে ক্লোরিনের 3, ব্রোমিনের হচ্ছে 2.8, আয়রনের 2.5। এটা কি? যদি আমি ফ্লুরিনেরটাকে 4 ধরি তাহলে এদের সাপেক্ষে এদের ইলেকট্রোনেগেটিভিটি দেখ, ভালো করে দেখ। আমি এখানে যখন HCl এর উদাহরণ দিচ্ছিলাম তখন বলেছি যে এইখানে HCl এর যে জোটটা, ইলেকট্রন জোটটা কিছুটা ক্লোরিনের দিকে ঘেঁষে যাবে। কেন বলেছিলাম? ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে বেশি। দেখ, হাইড্রোজেনের এখানে কত? 2.1 বা 2.2, ক্লোরিনের 3, তাহলে ক্লোরিনের অবশ্যই বেশি। বুঝা গেছে? এর জন্য H আর Cl যখন পরস্পর সমযোজী বন্ধন করবে তাহলে যে ইলেকট্রন জোটটা হবে সেটা কিছুটা ফ্লুরিনের কাছে ঘেঁষে যাবে। দেখ এখানে যত তুই বাদিক থেকে ডান দিকে যাচ্ছিস তত বাড়ছে কেন? বাড়ছে কারণ অ্যালং দ্য পিরিয়ড গেলে নিউক্লিয়ার চার্জ বাড়ে। নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে তাহলে ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতাও বেড়ে যাবে। আর ওপর থেকে যত নিচে নামা হচ্ছে যত কিন্তু আস্তে আস্তে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা কমবে। ঠিক আছে, তাই সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভকে ফ্লুরিন, আর সবথেকে কম ইলেকট্রোনেগেটিভকে মনে রাখবি সিজিয়াম। সিজিয়াম হচ্ছে সবথেকে কম ইলেকট্রোনেগেটিভ, আর সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভকে ফ্লুরিন। যদি একটা ক্রোম বলে দিই তাহলে ফ্লুরিনের সবথেকে বেশি, তারপর অক্সিজেনের দেখবি নাইট্রোজেন আর ক্লোরিনেরটা সেম, তাহলে এর জন্য সেম 3 করে। এরপর ব্রোমিন দেখ 2.8 আছে। ব্রোমিনের পর আয়রনেরটা আমি দিইনি, না দেওয়ার দরকার। আচ্ছা, আয়রন দিয়েছি 2.5, আয়রনের দিয়েছি। আয়রনের পর সালফারের হয় বেসিক্যালি, সালফারটা আমি দিইনি। সালফারের সেম, সালফার হচ্ছে 2.5 হয়, তো সালফারটা নয় এখানে লিখেই দিই যে অক্সিজেনের তলায় হয় সালফার, তাহলে এখানে সালফারেরও সেম 2.5 হয়। আইএসসি কার্বনেরও সেম 2.5। এরপরে পি অর্থাৎ ফসফরাসেরটাও দিইনি আমি, ফসফরাসেরটাও 2.1 ধরে নে। আর এইচ, এটা ক্রোম। এই ক্রোমটা মাথায় রাখার দরকার নেই, একবার লিখে দিলাম, দেখে নিবি। এগুলো 11-এ লাগবে, তাও বলে দিলাম অল্প একটু। যেটা মেন সেটা হচ্ছে আমাকে বুঝতে হবে ইলেকট্রোনেগেটিভিটিটা কী, আর এই জিনিসটা এটা মাথায় রাখতে হবে যে যত বাম দিক থেকে ডান দিকে যাবো ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, আর ওপর থেকে নিচে নামলে ইলেকট্রোনেগেটিভিটি কমবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, আর কিছু না। আর এই ব্যাপারটা একটু ভালো করে দেখতে হবে যে কী করে হচ্ছে, এটা কেন হচ্ছে। যদি রিজন দিয়ে বুঝিস তাহলে মনে রাখতে সুবিধা, মুখস্থ করলে কিন্তু গুলিয়ে যাওয়ার চান্স বেশি। যতটুকু সম্ভব রিজন দিয়ে বুঝবি, তাহলে বুঝতে অন্তত সুবিধা হবে একটা। তাহলে এই গেল ইলেকট্রোনেগেটিভিটি। ভালো করে দেখবি ভিডিওটা, যদি দেখে কোনো সমস্যা হয় আমাকে নেক্সট দিন ক্লাসে জিজ্ঞেস করবি।